তারপর ধরো কয়েক ধরনের মোশন দেয়া আছে, সেই মোশন থেকে আমি মানে কয়েকটা মোশন বললাম, যা পৃথিবীর গতি, আর্থের মোশন, তারপর হচ্ছে ওর নাম কি, টিউনিং ফর্কের মোশন, তারপর হতে পারে সিম্পল পেন্ডুলামের মোশন, এরকম কয়েকটা মোশন দেয়া আছে। তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে কোনটা পিরিয়ডিক মোশন, কোনটা পিরিয়ডিক মোশন না, সেগুলো একটু বলো। ঠিক আছে, এরকম হতে পারে। তারপর আহ আর কি টাইপের হতে পারে? আচ্ছা স্যার, তাহলে কি আমাদের কোশ্চেনটা এমসিকিউ বেস হবে? আচ্ছা, বেশি হবে, হ্যাঁ। তারপর ধরো এই যে সিম্পল হারমোনিক মোশন এখানে করতে আসলাম, এখান থেকে হয়তো আহ, দেয়া থাকলো এরকম যে কয়েকটি ইকুয়েশন দেয়া থাকলো, সেখান থেকে বলা হলো যে কোনটা সিম্পল হারমোনিক মোশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ইকুয়েশন, সেটা দাও, লিখো, বা সেটা হচ্ছে ই করো, সিলেক্ট করো। আবার এরকমও কিন্তু হতে পারে যে একই কোশ্চেনে ডাবল অ্যান্সার থাকতে পারে। ঠিক আছে, ডাবল অ্যান্সার থাকলে ডাবল অ্যান্সার করতে হবে। ধরো কোনটা সত্যি বললাম, যে কোনটা ট্রু, তো সেখানে ট্রু হচ্ছে দুইটা, তো দুইটাই ট্রু অ্যান্সার করতে হবে। বা কোনটা ফলস, সেখানে দুইটা ফলস থাকলে দুইটা অ্যান্সার করতে হবে। তারপর ধরো যে একটা কথা আছে যে সিম্পল হারমোনিক মোশন ইজ এ স্পেশাল কেস অফ পিরিয়ডিক মোশন। তো এই কথাটাই ধরো উল্টে দেওয়া থাকলো যে পিরিয়ডিক মোশন ইজ এ স্পেশাল কেস অফ সিম্পল হারমোনিক মোশন। তো তখন কিন্তু বুঝতে হবে যে ফলস না ট্রু। তারপরে এই সিম্পল হারমোনিক মোশনের ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে এখানে অনেকগুলা, তো সেখান থেকে হয়তো একটা দুইটা থাকবে, বাকিগুলো থাকবে না, এরকম। তারপর ফ্রিকোয়েন্সি, কোনো কিছু ইউনিট আসতে পারে, যে ফ্রিকোয়েন্সি ইউনিট কি, টাইম পিরিয়ডের ইউনিট কি। তারপর ফেজে কোন একটা পার্টিকেলের ফেজ ডিটারমাইন করা হয় কোন কোন প্যারামিটার দ্বারা, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। ঠিক আছে, আহ, এরপরে যেখানে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এগুলা যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে কোনো ম্যাথ আসতে পারে। ঠিক আছে, ইভেন এরকম আসতে পারে যে কোনো একটা গ্রাফ আঁকতে বলা হলো, তারপর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কেমন দেখতে সেটা আসতে পারে, তো সেক্ষেত্রে তোমার সলিউশনটা লিখতে হবে বা আইডেন্টিফাই করতে হবে একজ্যাক্ট সলিউশনটা। তারপর কাইনেটিক এনার্জি বা পটেনশিয়াল এনার্জি যে গ্রাফ গুলো আছে, এখানে তিনটা গ্রাফই দেওয়া আছে, কাইনেটিক এনার্জি গ্রাফ, পটেনশিয়াল এনার্জি গ্রাফ। সো এই গ্রাফ গুলো ড্র করা আসতে পারে। আহ তারপর হচ্ছে এখানে তো ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে গ্রাফ গুলো আছে, আমি কিন্তু ক্লাসে তোমাদের টাইমের সাপেক্ষে গ্রাফ কেমন হবে সেটাও দেখাইছিলাম, তো সেটাও কিন্তু আসতে পারে। তারপরে যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জির মান আর অ্যাভারেজ পটেনশিয়াল এনার্জির মান যে সমান হয়, যে শক্তি সমান কিনা সেটা আসতে পারে, বা কত মান সেটা লিখতে আসতে পারে। তারপরে এখানে একটা কথা আছে যে অ্যাভারেজ ভ্যালু অফ এ সাইন এন্ড কোসাইন ফাংশন ওভার এ কমপ্লিট সাইকেল অর আ হোল টাইম পিরিয়ড ইজ জিরো। এটা প্রমাণ করে দেখাইছিলাম যে কিভাবে জিরো হয়। ঠিক আছে, তো এগুলো আসতে পারে পরীক্ষায়। বুঝতে পারছো? জি স্যার। স্যার আমরা রিটেন গুলো কিভাবে লিখবো এবং জমা দিব? আচ্ছা, রিটেন যদি কিছু দেয়া হয়, মানে ক্লাস টেস্টে দেয়া হবে এমন না, নাও দেওয়া হতে পারে, আবার দেওয়াও হতে পারে। তারপরে মিড টার্মে দেওয়া হতে পারে, নাও দেওয়া হতে পারে, বা মিড টার্মে নর্মালি দেওয়া হয়। তো সেক্ষেত্রে যেটা হবে যে ধরো কোন একটা কোশ্চেনের দেয়া থাকলো, কোশ্চেন টাইপ হচ্ছে ফাইল আপলোড, ওই কোশ্চেনে ওই ফাইল আপলোডে ক্লিক করলেই তুমি তোমার হচ্ছে ক্যামেরায়, মোবাইলে ক্যামেরায় ছবি উঠবে আর কি। তো সেক্ষেত্রে তুমি খাতার মধ্যে কোন একটা জায়গায় সে অ্যান্সারটা লিখছো, তো সেখানে হচ্ছে ছবিটা, ওই ওই জায়গাটার ছবি তুলে ওখানে আপলোড করে দিতে পারবে। ঠিক আছে, জি স্যার। আর কেউ যদি হচ্ছে ল্যাপটপ থেকে ই করো, তাহলে সেক্ষেত্রে হয়তো তোমার একটু কষ্ট হবে, ছবি তুলে ল্যাপটপে নিয়ে তারপরে দিতে হবে। স্যার আমরা যদি ছবিগুলোকে পিডিএফ ফরম্যাট করে সেন্ড করার চেষ্টা করি তাহলে কি হবে না, নাকি ওই ক্যামেরার ওইটা দিয়ে স্ক্যান করে দিতে হবে?
না, তুমি যদি ছবিটাকে পিডিএফ করে তারপরে দাও সমস্যা নাই, দিতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন মিড টার্মে নেই, মিড টার্মের ক্ষেত্রে হচ্ছে একটু ডিফারেন্ট থাকে। সেক্ষেত্রে অনেকগুলা কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ছবি না তুলে তোমার যতগুলা ছবি হবে বা যতগুলা কোশ্চেন আছে সবগুলা কোশ্চেনের অ্যান্সার খাতায় লিখে সবগুলাকে একসাথে ছবি তুলে পিডিএফ করে সেটা গুগল ক্লাসরুমে তোমাদের মানে যেখানে আমি তোমাদেরকে ইসের লিঙ্কটা দিব, এই গুগল ফর্মের লিঙ্ক দিব, সেইখানে অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা আপলোড করে দিতে পারবে। থ্যাংক ইউ স্যার। তো দুইটা ওয়েতেই তোমরা চাইলে করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমাদের তো এইটা পড়া হয়ে গেছে। আচ্ছা আমরা এই পর্যন্ত মনে হয় স্যার পড়ছিলাম, তাই না? হ্যাঁ বলো। স্যার আমাদের ক্লাস টেস্টে কি ওয়েভ থেকেও কোশ্চেন করবেন? না 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 না, আমি যে পর্যন্ত দেখাইলাম সেটা হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি আর এভারেজ পটেনশিয়াল এনার্জি, ওই পর্যন্ত। ঠিক আছে। ওকে, তো আজকে আমরা স্ট্যান্ডিং ওয়েভ দিয়ে শুরু করি। স্ট্যান্ডিং ওয়েভটা কি? স্ট্যান্ডিং ওয়েভ হচ্ছে এমন একটা ওয়েভ, সেটাকে আসলে বলা যায় যে দুইটা প্রোগ্রেসিভ ওয়েভের যদি সুপার পজিশন হয় তাহলে রেজাল্টেন্ট যে ওয়েভটা তৈরি হয় সেটাই হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ যাদের ওয়েভ লেন্থ আর অ্যামপ্লিটিউড হচ্ছে সমান, তারা যদি কি করে অপোজিট ডিরেকশনে ট্রাভেল করে তাহলে যে ধরনের ওয়েভ তৈরি হয় সেটাই হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। ধরে নিলাম যে এইদিকে একটা ট্রাভেলিং ওয়েভ, ক্যারামটা কিছু না উত্তর দাও। আচ্ছা এইদিকে ভালো হবে, অনেকদিন থেকে স্বেচ্ছানা হয়ে আসলে। স্যার আপনি সবাই মিউট মিনিট 10 দিলেও হবে। আচ্ছা, তো এইদিকে একটা ট্রাভেলিং ওয়েভ তৈরি হয়েছে, একটা ট্রাভেলিং ওয়েভ। এই ট্রাভেলিং ওয়েভ মানে সেম অ্যামপ্লিটিউড এবং সেই ওয়েভ লেন্থে আবার যদি অপোজিট ডিরেকশনে ব্যাক করে তাহলে এই দুইটা ওয়েভে যে সুপার পজিশন হবে, সুপার পজিশনের পরে যে একটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হবে সেই ওয়েভটাকে আমরা বলবো স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ। স্ট্যান্ডিং ওয়েভের কোনো ফরওয়ার্ড মোশন থাকে না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্পেসের মধ্যে ফিক্সড অবস্থায় থাকে। ঠিক আছে, এবং এইখানে দুই ধরনের পয়েন্ট তৈরি হয়, একটাকে আমরা বলি নোড আর একটাকে বলি অ্যান্টি নোড। তো যেখানে হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে শূন্য, অ্যামপ্লিটিউড শূন্য কোন পজিশন গুলাতে? এই যে এই পজিশনে হচ্ছে অ্যামপ্লিটিউড শূন্য, এই পজিশন গুলাকে আমরা বলি নোড। আর যে পজিশনে অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম, এইটাতে এটাতে এখানে এখানে, এই পজিশন গুলাকে আমরা বলি অ্যান্টি নোড। আমাকে তোমরা কেউ একটু বলো তো নোড আর অ্যান্টি নোডের বাংলা কি? স্যার সুস্পন্দন বিন্দু নিস্পন্দন বিন্দু নিস্পন্দন বিন্দু আর নিস্পন্দন বিন্দু। তো আমরা এই যেখানে দেখি আমি যে জিনিসটা আঁকছিলাম সেটা হচ্ছে এখানে দেয়া আছে। তো এখন আমরা আসলে একটু দেখার চেষ্টা করব যে একটা স্টেশনারি ওয়েভের ইকুয়েশনটা আসলে কেমন। একটা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন হইতে হইলে কি হইতে হবে? যে একটা পজিটিভ এক্স ডিরেকশনের প্রোগ্রেসিভ ওয়েভ আর একটা হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশনের প্রোগ্রেসিভ ওয়েভ, দুইটা ওয়েভ মিলিত হয়ে কি হবে? একটা স্টেশনারি ওয়েভ তৈরি করবে। তো তার মানে কি, একটা পজিটিভ ডিরেকশনের যদি স্টেশনারি ওয়েভ আমরা ড্র করতে চাই বা আঁকতে চাই তাহলে কি করতে হবে বলতে পারবা? আমরা জানি প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশনটা কি, y is equal to a sin 2 pi by lambda vt minus x। এটা হচ্ছে পজিটিভ ডিরেকশনের ক্ষেত্রে স্টেশনারি ওয়েভের ইকুয়েশন।
আচ্ছা, তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তো একটা প্রোগ্রেসিভ ওয়েভ যেটা পজিটিভ এক্স ডিরেকশনে ট্রাভেল করে, তার ক্ষেত্রে যে ইকুয়েশন সেটা হচ্ছে y1 is equal to a sin 2 pi by lambda dt minus x। আচ্ছা, আর নেগেটিভ এক্স ডিরেকশনে কি হবে আমরা জানি, সেটা হচ্ছে হয় এরকম y2 যদি ধরি a sin 2 pi by lambda dt plus x। ঠিক আছে, যেখানে এই হচ্ছে তাদের অ্যামপ্লিটিউড। এখন আমরা বলছি কি যে স্টেশনারি ওয়েভ তখনই তৈরি হয় যখন কি হয় এই দুটো ওয়েভের সুপারপজিশন হয়। কোনো এক জিনিসের সুপারপজিশন যদি হয়, তাহলে আমরা দুটাকে যোগ করি, যদি যোগ করি তাহলে y is equal to y1 plus y2। তাহলে y1 এর মান কত, a sin 2 pi by lambda dt minus x plus a sin 2 pi by lambda dt plus x। তো এখান থেকে কি কমন নেওয়া যায় বলতো? স্যার a sin 2 pi by lambda। এইটুকু আর কমন দিতে পারবো না, এই bt minus x এর সাথে। তো আমি শুধুমাত্র এটা কমন দিতে পারবো, এর বাইরে কিছু কমন দিতে পারবো না। তো শুধুমাত্র এইটা কমন নেওয়া যাবে, sin 2 pi by lambda bt minus x plus sin 2 pi by lambda bt plus x। এখন তোমরা ত্রিকোণমিতিতে sin a plus sin b এটার ফর্মুলা পড়ছিল না? মনে আছে কি কি ছিল সেটা? সেটা হচ্ছে sin a plus sin b plus a। 2 sin a plus b by 2 cos a minus b by 2। আচ্ছা, তো এখানে এটাকে যদি আমরা sin a ধরি, এটাকে যদি sin b ধরি, তাহলে ওই ফর্মুলাতে আমরা ফেলতে পারি না? জি স্যার। ওই ফর্মুলাতে যদি ফেলি তাহলে কি হবে, 2 sin a তো আগেই থাকবে, 2 sin a plus b by 2। এখানে a টা কি 2 pi by lambda vt minus x। তাহলে 2 pi by lambda vt minus x হচ্ছে a plus b হচ্ছে কি 2 pi by lambda vt plus x। এই পুরোটা হচ্ছে a plus b divided by, তাহলে 2 sin a plus b by 2, তারপর কি হবে cos a minus b by 2। তাহলে এখানে লিখবো cos a minus b by 2, 2 pi by lambda vt plus vt minus x হবে শুরুতে, x minus 2 pi by lambda vt plus x divided by 2। ঠিক আছে? জি স্যার। এটাকে যদি আমরা লিখি a dot 2 sin, এবং উপর থেকে আমরা 2 pi by lambda কে কমন নিতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, যে তাই নেই, 2 pi by lambda কমন হইলে vt minus x plus vt plus x, এটা হচ্ছে আসলো। আর পাশে cos এর ক্ষেত্রে কি আসবে, cos একই ভাবে 2 pi by lambda যদি কমন নেই, 2 pi by lambda কমন নিলে vt
মাইনাস এক্স, পাশে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস বিটি মাইনাস এক্স। এটা হবে কি 2a sin, এখানে এক্স এক্স কাটা, তাহলে থাকে কি 2 পাই বাই ল্যামডা ইনটু 2bt, নিচে হচ্ছে 2, এখানে থাকবে cos, এখানে হচ্ছে বিটি বিটি কাটা যাচ্ছে তো থাকতেছে -2x, তাহলে 2 পাই বাই ল্যামডা -2x ডিভাইডেড বাই 2। এ পর্যন্ত কি বুঝতে পারছো সবাই? জি স্যার। তো আমরা এখানে a2 a2 কাটতে পারি, a2 a2 কাটতে পারি, থাকবে 2a sin 2 পাই বাই ল্যামডা vt, এখানে থাকতেছে cos 2 পাই x বাই ল্যামডা। এখন cos থিটা cos মাইনাস থিটা দুটার মান কি সমান? জি স্যার। cos থিটা আর cos মাইনাস থিটা এই দুটার মান হচ্ছে সমান। একইভাবে sec থিটা আর sec মাইনাস থিটা এই দুটার মানও হচ্ছে সমান। আচ্ছা আমি একটা ফোন একটু রিসিভ করি। ওকে, তো আমরা জানি যে cos থিটা আর cos মাইনাস থিটা এই দুটার মান হচ্ছে সমান। একইভাবে sec থিটা আর sec মাইনাস থিটা এগুলোর মান হচ্ছে সমান। তো আমি cos মাইনাস থিটা যেটা আছে সেটাকে চাইলে cos থিটা হিসেবে লিখতে পারি। তাহলে থাকবে 2a sin 2 পাই বাই ল্যামডা vt cos 2 পাই x ডিভাইডেড বাই ল্যামডা। এটাকে যদি একটু সাজায় লিখি তাই লেখা যায় 2a cos 2 pi x by lambda sin 2 pi by lambda bt। এটাকে চাইলে এরকম লেখা যায় a naught sin 2 pi divided by lambda, যেখানে a naught এর মান কি? a naught এর মান হবে 2a cos 2 pi x divided by lambda। বুঝতে পারছো? জি স্যার। যেখানে a naught হচ্ছে অ্যামপ্লিটিউড, ঠিক আছে? একটা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন হবে কি y is equal to a naught sin 2 pi by lambda, আচ্ছা vt তো আছে একটা 2 pi by lambda vt, যেখানে a naught হচ্ছে তার অ্যামপ্লিটিউড এবং অ্যামপ্লিটিউডের মান হচ্ছে 2a sin 2 pi x divided by lambda। এই 2 pi by lambda vt কেও চাইলে আরো কিছু চেঞ্জ করা যায়, যেমন হচ্ছে a naught sin 2 pi b by lambda মানে হচ্ছে কি f, তাহলে 2 pi f t হয়
আবার 2 পাই ft লেখা যায় কি a নট sin ওমেগা t এরকম লেখা যায়। so y is equal to a নট sin ওমেগা t চাইলে এটাও লেখা যায়, যেটা হচ্ছে কার ইকুয়েশন, স্টেশনারি ওয়েভের ইকুয়েশন। তো তোমাদের পরীক্ষা কিন্তু এরকম আসতে পারে, ধরো স্টেশনারি ওয়েভের ইকুয়েশনও দেয়া আছে, ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশনও দেয়া আছে। তো সেখান থেকে বলা হলো যে কোনটা স্টেশন মানে কোনটা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন বা কোনটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন সেটা বের করা। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা একটু দেখলাম যে a নট যেটা সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড 2a cos 2 pi x by lambda। তো আমরা জানি যে অ্যামপ্লিটিউড যদি শূন্য হয় তখন আমরা নোড যে পজিশন সেই নোড পজিশনটা পাই, আর অ্যামপ্লিটিউড যদি হচ্ছে ম্যাক্সিমাম হয় তাহলে অ্যান্টি নোড পজিশনটা পাই। তার মানে কি নোড পাওয়ার জন্য শর্ত হচ্ছে এই a নটের মান হইতে হবে শূন্য, ঠিক আছে, আর অ্যান্টি নোডের জন্য হইতে হবে a নটের মান হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে ওই 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 সব পজিশনে আমরা কি পাবো, নোড পজিশন পাবো বা অ্যান্টি নোড পজিশন পাবো। তাহলে আমরা এই কন্ডিশন গুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে কিভাবে হবে। আচ্ছা, তো অ্যামপ্লিটিউড একটা স্টেশনারি ওয়েভের অ্যামপ্লিটিউডের মান হচ্ছে যেটা, এটা বিভিন্ন ডিপেন্ডস অন দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, মানে পার্টিকেল বিভিন্ন পজিশনের উপর ডিপেন্ড করবে, এবং যেসব পয়েন্টে এ নট হচ্ছে এই শূন্য সেই পজিশনগুলোতে নোড ফর্ম হবে। এ নট যদি শূন্য হয় তাহলে এ নটের মানটা কি 2a cos 2 pi x divided by lambda, এটার মান হচ্ছে 0। আচ্ছা, যদি এটা শূন্য হয় তাহলে 2a কে যদি আমরা পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে cos 2 pi x সমান 0। ঠিক আছে, তার মানে এখান থেকে আসলে ডিপেন্ড করতেছে এই 2 পাই x বাই ল্যামডা এটার মানের উপর আসলে cos থিটার মান নির্ভর করে। তখন আমাকে তোমরা বলো তো cos থিটার মান কোন কোন জায়গায় শূন্য হয়? cos থিটার মান কোন কোন পজিশনে শূন্য হবে? স্যার 90 ডিগ্রিতে। আচ্ছা, 90 ডিগ্রিতে cos থিটা হচ্ছে শূন্য, হ্যাঁ, তো সেটা আমরা জানি, কিন্তু এরপরে অন্যান্য পজিশনে cos থিটার মান শূন্য কোথায় সেটা বের করা একটু কঠিন না? জি স্যার। সেটা বের করা যেহেতু কঠিন, মানে বাকিগুলো বের করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা ছবি আঁকি, মানে স্টেশনারি ওয়েভের ছবি আঁকে দেখি যে মিলাই। স্টেশনারি ওয়েভ যেহেতু এটা কজ এর ফাংশন, তার মানে ইকুয়েশনটা হবে এরকম। ওয়েভটা হবে এরকম, তাই না? আচ্ছা, তো এখন দেখো এই পজিশনটাতে আমরা একটু ইটা দেখি যে একটা কমপ্লিট ওয়েভ এখান থেকে যদি শুরু হয় একটা ওয়েভ, তাহলে কমপ্লিট ওয়েভ শেষ হবে কোথায়? কোথা থেকে শুরু? মানে এখান থেকে যদি শুরু হয় তাহলে একটা কমপ্লিট অসিলেশন শেষ হবে কোথায়? স্যার এটা শেষ হবে পরেরটা শেষ বিন্দুতে, এখানে? তার মানে এখানে। জি স্যার, এখানে? জি স্যার। স্যার এখানে না না, স্যার, তারপর এখানে স্যার, এর আগে যেটা স্যার দেখাচ্ছেন। সামনে আর একটু আগে যে না স্যার। স্যার। এখানে, তাই তো? জি স্যার। আচ্ছা, তো এখানে একটা কমপ্লিট অসিলেশন হবে, তার মানে এখান থেকে এই পর্যন্ত এইটুকু ডিসটেন্স কি 2 পাই, তাই না? জি স্যার, জি স্যার। আচ্ছা, জি স্যার। আর যদি আমরা ওয়েভলেন্থ চিন্তা করি তাহলে হচ্ছে ল্যামডা। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স সেটা কি হবে? এখান থেকে এই পর্যন্ত সেটা হবে শুধু পাই স্যার। পাই। আচ্ছা, পাই বা ল্যামডা বাই 2।
জি স্যার ল্যামডা। আচ্ছা তাহলে এই পর্যন্ত কি হবে পাই বাই 2 বা ল্যামডা বাই 4 তাই না? ঠিক আছে। জি স্যার স্যার। এটা আবার একটু বুঝাই দেন। আচ্ছা একটা কমপ্লিট অসিলেশন যেখানে শেষ হয় তাই সেখানে ফেজ ডিফারেন্স কত? 360। 360 মানে 2 পাই তাই তো? জি স্যার। আচ্ছা তো যেখানে 2 পাই হচ্ছে ফেজ ডিফারেন্স সেখানে পাথ ডিফারেন্স কত ল্যামডা? আচ্ছা তো ল্যামডা। এখন চিন্তা করো যে এইখান থেকে এই পর্যন্ত যদি 2 পাই হয় তাহলে তার অর্ধেকে কি হবে? অর্ধেকে হবে পাই। এখন তার অর্ধেকের আরো অর্ধেকে কি হবে? পাই বাই 2। জি স্যার। আচ্ছা ওই জিনিসটাই লিখছি। আর যদি এই ল্যামডার কথা চিন্তা করি তাহলে এখান থেকে এইটুক যদি ল্যামডা হয় তাহলে অর্ধেক হবে কি ল্যামডা বাই 2, তাহলে তার অর্ধেক হবে ল্যামডা বাই 4। আচ্ছা তার মানে আমরা দেখতে পাচ্ছি পাই বাই 2 এই পজিশনে একটা নোড তৈরি হবে, আরেকটা নোড তৈরি হবে কোথায়? এখানটাতে। তো সেটা কি হবে তাহলে? তাহলে দেখো চিন্তা করো এইটুক হচ্ছে আমার পাই আর এইটুক হচ্ছে আমার পাই বাই 2 তাই না? তাহলে পায়ের সাথে যদি পাই বাই 2 যোগ করি তাহলে যা হবে সেখানে আরেকটা নোড তৈরি হবে, তাহলে সেটা কি হবে 3 পাই বাই 2 তাই না? জি স্যার। এরপরে আরেকটা নোড তৈরি হবে জি এখানটা, স্যার। এখানে কি হবে এইটুক হচ্ছে 2 পাই, 2 পাইয়ের সাথে আবার পাই বাই 2, তাহলে এটা হয় কি 5 পাই বাই 2। স্যার যেখানে যেখানে পাই বাই 2 এর বেজোড় গুণিতক আছে ওইখানে স্যার এখানে শূন্য হবে স্যার। তো আমরা এই তিনটা দেখে আসলে বুঝতে পারলাম কি যে যেখানে যেখানে পাই বাই 2 এর বেজোড় গুণিতক আছে সেইখানেই হচ্ছে নোড পজিশন তৈরি হবে। তাহলে পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, 7 পাই বাই 2 এরকম করে জিনিসটা দেখতে থাকে। আচ্ছা স্যার এই জায়গায় যদি স্যার আমরা ল্যামডা দিয়ে বের করি তাহলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ ল্যামডা দিয়ে আমরা বের করব। এটা হচ্ছে আমার 2 পাই x বাই ল্যামডার মান, তো সেখান থেকে আমরা x এর মান বের করব। x এর মান যদি বের করি তাহলে ল্যামডা মান বের হয়ে যাবে। তাহলে যদি x এর মান বের করতে চাই তাহলে এই পাশে কি করতে হবে? ল্যামডা কি 2 পাই বাই ল্যামডা কে আমরা ওই পাশে নিয়ে যেতে হবে। ওই পাশে যদি নিয়ে যাই তাহলে জিনিসটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে ল্যামডা বাই 2 পাই এরকম হবে যদি ভাগটাকে আবার গুণ করি। তাহলে পাই বাই কাটা, তাহলে থাকতেছে কি ল্যামডা ডিভাইডেড বাই 4। দেখো ল্যামডা ডিভাইডেড বাই 4 এর নোড পজিশন পাওয়া যায়। এটার জন্য যদি একইভাবে করি আমরা 3 পাই বাই 2 ইনটু ল্যামডা বাই 2 পাই, তাহলে কি হবে পাই পাই কাটা, তাহলে থাকবে 3 ল্যামডা বাই 4। তার মানে ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক যেসব জায়গায় সেখানে হচ্ছে নোড পজিশন তৈরি হবে। 5 ল্যামডা বাই 4, 7 ল্যামডা বাই 4, 9 ল্যামডা বাই 4। বুঝতে পারছো কাহিনী কি? তাহলে এই পয়েন্ট গুলাতে আমার নোড পয়েন্ট গুলা পাওয়া যাবে। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে একটা নোড থেকে আরেকটা নোডের ডিসটেন্স কত, বা পরপর দুইটা নোডের ডিসটেন্স কত, সাকসেসিভ দুইটা নোডের মধ্যে ডিসটেন্স কত, তাহলে আমরা কি করতে পারি? এটা থেকে এটা বিয়োগ করে দিতে পারি, বা এটা থেকে এটা বিয়োগ করতে পারি, বা এটা থেকে এটা বিয়োগ করতে পারি, মানে পরপর যে কোনো দুইটা আমরা বিয়োগ করতে পারি। যদি করি তাহলে কি হবে? আছে 3 ল্যামডা বাই 4 মাইনাস ল্যামডা বাই 4, তাহলে কি হবে 3 ল্যামডা বাই 4 মাইনাস ল্যামডা, তাহলে হবে 2 ল্যামডা বাই 4, তাহলে এটা হবে কি ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2। ঠিক আছে, তাহলে পরপর দুইটা নোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2। আমরাও তাই দেখতেছি এখান থেকে এই পর্যন্ত কি ডিসটেন্স কত ল্যামডা বাই 2 না? এখান থেকে এইটুক যদি ল্যামডা হয় তাহলে এইটুক তার অর্ধেক না, তাহলে ল্যামডা বাই 2 হয়। তার মানে যেটা আমরা ম্যাথমেটিক্যালি পাচ্ছি গ্রাফ থেকেও আমরা সেম জিনিসই দেখতে পাচ্ছি। এটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে এরপর আমরা কি করব? অ্যান্টি নোডের জন্য বের করব। আচ্ছা অ্যান্টি নোডের ক্ষেত্রে কি হবে? এ নট সমান সমান হচ্ছে ম্যাক্সিমাম।
এ নট যখন ম্যাক্সিমাম হবে তখন হচ্ছে অ্যান্টি নোট পাওয়া যায়। তো এখন চিন্তা করি এ নটের মানটা কি ছিল 2a cos 2 pi x divided by lambda, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান হতে হবে। চিন্তা করো এই 2a cos 2 pi x by lambda এটা ম্যাক্সিমাম মান কত হইতে পারে, বা এই জিনিসের মান আসলে ডিপেন্ড করতেছে কার মানের উপর? স্যার এটা -1 টু স্যার 1 পর্যন্ত হতে পারে। কারণ এটা ডিপেন্ড করতেছে cos থিটার মানের উপর। তো cos থিটা cos 0 ডিগ্রির মান স্যার সর্বোচ্চ। cos 0 ডিগ্রি মান বা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে +1 বা -1। সো তার মানে এটা যেটা হতে পারে তাই সেটা হতে পারে +-2a, মানে cos থিটার মান +-1 আর 2 এর গুণ, তাহলে এটা সর্বোচ্চ মান হতে পারে +-2a। দ্যাট মিন্স যখন আমি cos থিটার মান +-1 পাবো ওই পজিশনেই হচ্ছে অ্যান্টিনোড পজিশনগুলো তৈরি হবে। এই কন্ডিশনটা কি বুঝতে পারছো? স্যার দ্বিতীয় লাইন কি বুঝিনি। আচ্ছা, এখানে হচ্ছে এই এ নটের যে মান সেটা হচ্ছে ম্যাক্সিমাম মান যখন হবে তখন হচ্ছে অ্যান্টিনোড গুলা পাওয়া যায়। তো এখন খেয়াল করে দেখো এই যে ভ্যালুটা 2a cos 2 pi x by lambda, এটার মান কমে বাড়ে কার উপর? cos থিটার উপর, কারণ 2 কনস্ট্যান্ট, a হচ্ছে কনস্ট্যান্ট, দুইটাই কনস্ট্যান্ট, শুধু এখানে ভ্যারি করে হচ্ছে এই যে 2 pi x by lambda, তার মানে 2 pi x by lambda এর মান ভেরি করে বলেই হচ্ছে এটার মান কমে বা বাড়ে। তাহলে আমরা একটু যদি মানে সর্বোচ্চ মান যেহেতু আমাদের লাগবে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যে cos থিটার সর্বোচ্চ মান কত। তো cos থিটার সর্বোচ্চ মান +1 বা -1 যে কোনো একটা। তো এই জন্য আমরা লিখলাম যে cos থিটার মান হচ্ছে +-1। তো cos থিটার মান যদি +-1 হয় তাহলে এটা কি হবে? এটার মান +-2a হবে না? জি স্যার। তো এখান থেকে আবার কি করছি 2a কেটে দিলাম, দিলে যেটা আসে সেটা হচ্ছে cos 2 pi x = +-1, যেটা আমরা আসলে বলতেছিলাম যে cos থিটার মান +-1 যদি হয় তাহলেই মাত্র শুধুমাত্র আমরা হচ্ছে অ্যান্টিনোড গুলা পাবো। আর এখানে আমার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, একটু বিচ্ছিন্ন হয়ে গেছিল নেট। আর একটা হলো নোট আর এন্টি নোট কোন জায়গাটা বুঝাচ্ছে স্যার এখানে ফিগারে? যেসব জায়গায় তোমার অ্যামপ্লিটিউড শূন্য সেখানে হচ্ছে নোড, আর যেখানে অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম সেখানে হচ্ছে অ্যান্টিনোড। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি তাহলে মানগুলো বের করার চেষ্টা করি। 2 pi x divided by lambda, তো cos থিটার মান কোথায়? +1 বা -1? cos 0 ডিগ্রি মান কত? 1 স্যার। cos 1, 0 স্যার 1 স্যার। তাহলে শূন্যতে 1 পাবো। তারপর cos 180 ডিগ্রি মানে পাইয়ের জায়গায় পাবো হচ্ছে -1। মানে এই দুইটাই তো নরমালি আমরা জানি, এরপরে তার আমরা আসলে জানি না, তাহলে কি করা যায়? তাহলে আমাদের এটা সাহায্য নেওয়া যায়। এটা সাহায্য যদি নেই তাহলে এইখানটাতে কি অ্যান্টিনোড মানে শূন্য, তারপরে অ্যান্টিনোড কোথায় পাবো? এখানে, তাই না? এইখানে পায়ের মান কত? মানে এই পজিশনে পায়ের মান কত? স্যার এখানে পাই স্যার। পাই, তাই না? স্যার একটা জি স্যার এখানে পাই হবে। আচ্ছা পাই হবে। এরপরে অ্যান্টিনোড পাবো কোথায়? এখানে। জি স্যার ওই সময় 2 পাই হবে স্যার। হ্যাঁ ওই সময় 2 পাই হবে। এরপরে যদি আরো যাই এরকম করে তাহলে এখানে পাবো, সেখানে কি হবে? ওখানে 3 পাই। 3 পাই কি হবে? 3 পাই। এইটুকু হচ্ছে পাই, এইটুকু হচ্ছে 2 পাই, আর একটা পাই তো আছে এই পাই তো এরকম আছে তিনটা পাই। হ্যাঁ এইসব পজিশনে আমরা হচ্ছে cos থিটার মান পাবো, মানে 4 পাই 5 পাই সব পজিশন করে দেবো। আচ্ছা, তো এই পাই থেকে আমরা এখন ল্যামডা মান বের করার চেষ্টা করি। 0 ইনটু ল্যামডা 2 পাই বা পাই ইনটু ল্যামডা 2 পাই কি হবে? এটা তো শূন্যই হবে, এটা হবে পাই পাই কাটা, তাহলে ল্যামডা বাই 2। ঠিক আছে, সো জিনিসটা যেটা হবে 0 পাই বাই 2,
এর পরেরটা আসলে হবে হচ্ছে এটা আসলে 1 পাই বাই 2, এর পরেরটা হবে 2 পাই স্যার বাই 2, 3 পাই বাই 2, 4 পাই বাই 2, 5 পাই বাই 2। তো পাই বাই 2 এর স্যার হ্যাঁ বলো না স্যার এটা ল্যামডা ল্যামডা বাই 2, সরি ল্যামডা বাই 2। হ্যাঁ বলো স্যার স্যার এই জায়গাতে এই যে 2a sin 2 phi x by lambda হবে না স্যার, এই যে এই জায়গাতে cos আসছে স্যার। এখানে জি স্যার, এমনিতে স্যার এই যে দুইটা ইয়ার ক্ষেত্রে y is equal to স্যার একটা তো হবে a sin 2 phi by lambda bt minus x, আর একটা হচ্ছে স্যার y is equal to minus a sin 2 phi by lambda bt plus x স্যার। ওই ইকুয়েশনটা স্যার করলে তো স্যার ওইটাতে স্যার cos sin আসবে স্যার, কারণ স্যার ওই যে সাইনের সাইনে মাইনাস সাইন বি ক্ষেত্রে স্যার cos আর sin আসবে না স্যার। সেটা তো আমি তোমাদেরকে দেখাইলাম, সেখানে যেটা হয় ফাইনালি যে ইকুয়েশনটা আসে সেটা আসে এরকম 2a cos 2 pi x divided by lambda sin 2 pi by lambda bt এরকম আসে। তো সেইখান থেকে আমরা শুধুমাত্র অ্যামপ্লিটিউড স্যার নিয়ে এই কাজ জায়গাতে করতেছি। স্যার হ্যাঁ, আমরা শুধুমাত্র স্যার অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করতেছি। জি স্যার, স্যার আমি এই জায়গার কথাই বলতেছি স্যার। এই জায়গাতে স্যার ওই যে cos এর জায়গায় আমার মনে হয় sin আসবে স্যার। কেন সাইন আসবে কেন? স্যার এই যে আমরা তো জানি স্যার এই সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা স্যার অগ্রগামী তরঙ্গ যদি একই মানের বেগের বিপরীত দিকে অগ্রসর হয় তাহলে তো স্যার ওইটা একে অপরের স্যার উপপাতিত হইব, আর এটি তো স্যার স্থির তরঙ্গের শর্ত স্যার। হ্যাঁ এই জায়গাতে স্যার স্যার ওই জায়গাতে যদি ধরেন স্যার y is equal to একটার মান হচ্ছে স্যার a sin 2 phi by lambda into bt minus x, তাহলে তো স্যার y is equal to মাইনাস আরেকটা হবে y2 is equal to minus a sin 2 phi by lambda আচ্ছা, bt plus তুমি x। তুমি কি শুরু থেকে ক্লাসে ছিলা? জি স্যার। আচ্ছা, আমরা তো সেটাই করছি যে একটা পজিটিভ ডিরেকশনে ট্রাভেলিং ওয়েভ আর একটা নেগেটিভ ডিরেকশনে ট্রাভেলিং ওয়েভকে যোগ করেই আমরা হচ্ছে স্টেশনারি ওয়েভ তৈরি করছি। এখন একটা স্টেশনারি ওয়েভের ইকুয়েশনের মধ্যে সাইন যেটা থাকার কথা বলতেছে সেটা তো আছে, কিন্তু আমরা তো স্টেশনারি ওয়েভ নিয়ে এখন কাজ করতেছি না, আমরা একটা স্টেশনারি ওয়েভের অ্যামপ্লিটিউড নিয়ে কাজ করতেছি। তো সেই অ্যামপ্লিটিউডের মান হচ্ছে 2a cos 2 pi x by lambda। স্যার বুঝতে পারছি স্যার, আমি বুঝছি বিষয়টা, কিন্তু স্যার আমার মনে হয় এই জায়গাতে ইকুয়েশনে স্যার একটু সমস্যা হয়েছে, হয়তো কোনো মিস্টেক হয়েছে স্যার। মানে কেন মনে হচ্ছে তোমার কাছে? স্যার এই যে ত্রিকোণমিতির স্যার যে এই সূত্রটাতে ফালাইছেন স্যার, ওই যে sin a প্লাস sin b, হুম, ওইটা তো স্যার sin a মাইনাস sin b হবে স্যার। sin a মাইনাস sin b কেন হবে? স্যার ওই যে বিপরীত দিকে দুইটা আছে না y1, ওইটা তো স্যার y is equal to y1 plus y2 না স্যার, ওইটা তো যেহেতু y2 যেহেতু মাইনাস, তাহলে স্যার y1 মাইনাস y2। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পারছি। তুমি বলতেছো আমরা যখন উপরিপাতনে সুপারপজিশনের ফর্মুলা ইউজ করছি তখন এখানে মাইনাস কেন দিলাম না, তাই তো? জি স্যার, এটা তো স্যার মাইনাস প্লাসে হবে, কিন্তু লাস্ট লাইনে তো সেকেন্ড লাইনে তো স্যার মাইনাস হবে স্যার। আচ্ছা, এখানে কি প্লাস হবে না মাইনাস হবে? এই জায়গাতে প্লাস স্যার। আচ্ছা, প্লাস হবে। আচ্ছা, ঠিক আছে। যখন মানটা বসানোর পরে তো স্যার মনে হয় মাইনাস। মানটা বসানোর পরে কেন মাইনাস হবে? a sin 2 pi by lambda bt plus x plus a sin স্যার এই জায়গাতে স্যার, এই যে জায়গাতে দ্বিতীয় লাইনটা তো স্যার y2 তো মাইনাস a মাইনাস sin কেন 2 phi। হবে? এর জন্য তোমার ইকুয়েশনে এখানে মাইনাস আসবে। তুমি কি এই মাইনাসটা দেখছো? জি স্যার, এই যে বুঝতে পারছি স্যার, আমি ওইটাতে প্লাস ধরে নিয়েছি স্যার। এটা প্লাস ধরলে তো হবে না, এটা প্লাস ধরলে তোমার তো এক্স ডিরেকশনেই হবে। আরে আড্ডা দিয়ে বুঝলো, তুমি কি আজকে প্রথম ফিজিক্স পড়তেছো নাকি? এই কি হচ্ছে কার কি? স্যার ম্যাথ ক্লাসে কেউ দুষ্টুমি করছে স্যার, এমনি মানে একজন কান্নাকাটি করছে আবার র্যাপ শুরু করে দিছে, কেউ কেউ লিংকে ঢুকে এমনি মজা করতেছে। আচ্ছা, রেদওয়ান নামে কেউ কি আমাদের ক্লাসে নাই? আছি স্যার। রেদওয়ান না স্যার, দেখেন স্যার ওই যে জেল থেকে আমজাদ বলছে নাকি একটা নামে আইডি ঢুকছে। আচ্ছা স্যার আমরাও দেখলাম স্যার। নাম কি ওর?
আচ্ছা, নামটা কি বললা? স্যার ওটা ফেক নাম ইউজ করছে স্যার, ওই নামে কেউ নাই স্যার। আচ্ছা আচ্ছা, না মানে এখন কি ক্লাসে আছে না বের হয়ে গেছে? স্যার বের চলে হয়ে গেছে গেছে। স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আহ আমরা একটু ক্লাসে আজকে সময় নিয়ে গুগল ক্লাসরুমটা চেক করবো যে আমাদের ক্লাসে বাইরে কেউ আছে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো রেদওয়ান, তোমার ওই প্রবলেমটা কি সলভ হয়েছে এখন, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা তুমি আগের ক্লাসটা একটু দেখো, সেখানে আমরা দেখাইছি যে যদি পজিটিভ এক্স ডিরেকশনে হয় তাহলে ইকুয়েশন কি হয়, আর নেগেটিভ এক্স ডিরেকশনে হলে ইকুয়েশন কি হয়। ইকুয়েশনের মধ্যে একটাতে প্লাস আসে, একটাতে মাইনাস আসে। আচ্ছা, এখন কি শেষের পার্ট টু কি আমরা বুঝতে পারছি যে কোন কোন পজিশনে আসলে অ্যান্টিনোড তৈরি হবে? সেটা হবে 0, λ/2, 2 λ/2, 3 λ/2, 4 λ/2, এই পজিশনগুলোতে অ্যান্টিনোড তৈরি হবে। তো আমরা যদি এখন পরপর দুইটা অ্যান্টিনোড তৈরি হওয়ার যে মধ্যবর্তী দূরত্ব সেটা একটু দেখার চেষ্টা করি, তাহলে কি হবে? λ/2 - 0, তাহলে কি হবে? λ/2। বা তুমি অন্যটা একটা দেখো, 2 λ/2 মাইনাস, মানে পরপর দুইটা যদি বিয়োগ করি λ/2, তাহলে সেটাও কি হবে? দুইটা λ/2 থেকে একটা λ/2 বাদ দিলে λ/2। তার মানে পরপর দুইটা নোড বা পরপর দুইটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে। এখন হচ্ছে যদি এমন বলা হয় যে পরপর দুইটা একটা নোড আর একটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে কি হবে বলো তো? একটা নোড আর একটা স্যার পাই অ্যান্টিনোড তার মধ্যে π/4 স্যার। λ/4। λ/4। সরি কারণ কি? পাই না স্যার, ল্যামডা হবে স্যার, কারণ ওই যে প্রথমে একটা যাচ্ছে যেটা অ্যাম্পলিটিউড সর্বোচ্চ, আর তারপর পরে আসছে যেটা অ্যাম্পলিটিউড সবথেকে কম, এই কারণে স্যার। মানে হচ্ছে যেটা খেয়াল করে দেখো যে পরপর দুইটা নোডের মাঝে কিন্তু একটা অ্যান্টিনোড থাকে, বা পরপর দুইটা অ্যান্টিনোডের মাঝে একটা নোড থাকে। তার মানে পরপর দুইটা নোড বা পরপর দুইটা অ্যান্টিনোডের মধ্যবর্তীটাকে যদি অর্ধেক করি, তাহলেই তো আমি একটা নোড আর একটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব পাবো। সেটা হবে λ/4। সো পরীক্ষায় অনেক সময় এই টাইপের কোশ্চেন আসতে পারে যে পরপর দুইটা নোড বা পরপর দুইটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করো, বা ফিগার দেয়া থাকলো, ফিগার থেকে বলা হলো যে কোন কোন পজিশনে নোড তৈরি হবে আর কোন কোন পজিশনে অ্যান্টিনোড তৈরি হবে সেটা দেখাও। ঠিক আছে, বা ফিগারের মাধ্যমে প্রমাণ করো যে পরপর দুইটা অ্যান্টিনোড এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/4, বা পরপর দুইটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত। এটা একটা ফিগারের মাধ্যমে প্রমাণ করো। তো এইসব কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, আমাদের আরেকটু টপিক আছে, সেই টপিক আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে। জি স্যার। স্যার আজকে কি এখানে শেষ করবো আমরা? হ্যাঁ, আজকে এখানেই শেষ করবো। একটু ওই যে গুগল ক্লাসরুমটা চেক করবো।